হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 কে কেন্দ্র করে। তো কেসারি চ্যাপ্টার 2 এর আমি রিভিউ করেছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন। তার পরবর্তীতে আমরা 3 ইয়ারই কথাতে আমি, রূপম, সাগর নীল আমরা ওটা নিয়ে আরেকটা ডিটেলে আলোচনা করেছিলাম, কার কিরকম লেগেছে, কার কি ওপিনিয়ন, সেগুলো আমরা রেখেছিলাম। তো সেইখানেই একটা বক্তব্য উঠে এসেছিল যে এই ছবিটা কিন্তু ফিকশনালাইজ, এটা হিস্টোরিক্যাল ফিকশন। এটা কিন্তু ইতিহাসে যা ঘটনা ঘটেছে, এক্স্যাক্টলি যে ইভেন্টস গুলো ঘটেছে সেটাকে কিন্তু দেখাচ্ছে না, সেটাকে ফিকশনালাইজ করা হয়েছে, ইভেন্টসকে এদিক ওদিক করা হয়েছে। এবং সেটা নিয়ে আমাদের ওই ভিডিওর মধ্যে আলোচনা হয়েছিল। আপনারা চাইলে 3 ইয়ারই কথা যে রিসেন্ট এপিসোডে ড্রপ করেছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, সেখানে একটা আলোচনা হয়েছে। এবার দেখুন, আমি চিরকাল বলেছি, যখন রিসেন্টলি ছাবা বেরোলো, ছাবা ছবিটা তো খুব সফল হয়েছে বক্স অফিসে, তখনও দেখবেন এরকম একটা জিনিস উঠছিল যে হিস্ট্রিতে যা আছে ছবিতে সেটা দেখানো হয়নি, ছবিতে ফিকশনালাইজ করা হয়েছে, এরকম একটা ন্যারেটিভ উঠেছিল। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে যে হিস্টোরিক্যালি কতটা অ্যাকুরেট ছাবা, এইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম যে দেখুন, ডিরেক্টরের পক্ষে কখনোই পসিবল নয় যে হিস্ট্রিটাকে অ্যাজ ইট ইজ দেখানো। এটা কোনো ডিরেক্টরের পক্ষে, তাকে ড্রামাটাইজেশন করতেই হবে। এবং আপনি পৃথিবীতে যত ভালো ভালো ছবি হয়েছে, তো আমি বারবার মেল গিবসনের এক্সাম্পল দিই আর কি, ব্রেভ হার্ট ছবিটার এক্সাম্পল দিই, বা আপনারা যদি প্যাশন অফ ক্রাইস্ট ছবিটা দেখে নেন, এগুলো প্রত্যেকটাই ফিকশনালাইজ করা। বা রিডলি স্কট যে ছবিগুলো করেছে, হিস্টোরিক্যাল যে ছবিগুলো, সেগুলো ফিকশনালাইজ করা। তো এগুলো ভালো ছবি আর কি, কিন্তু মানে আপনাকে ড্রামাটাইজেশন করার জন্য আপনাকে ফিকশনালাইজ করতে হবে, এটাতে আমার কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, এবার আমরা মূলত এই ভিডিওর মধ্যে প্রথমে কথা বলবো যে এখানে কি ফিকশনাল দেখানো হয়েছে, কোনটা রিয়েল ছিল, কোনটাকে চেঞ্জ করা হয়েছে। তো অ্যাকচুয়ালিতে যা ঘটনাটা ঘটেছিল, যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হয়েছে, এই শ্রী শঙ্করা নারায়ণ তিনি এই ভাইসরয়ের এতে ছিলেন আর কি, যে কমিটি ছিল তার মধ্যে পার্ট ছিলেন। তো তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন যে গভর্নমেন্ট নিজেরই লোকেদের ওপর, সেখানে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে রুল করছে, তো সেই গভর্নমেন্ট, সে তার গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে, সে নিজেরই সিটিজেনদের ওপর কি করে এইরকম ভাবে গুলি চালাতে পারে। তো সেই জন্য তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন। তার 3 বছর পরবর্তীতে তিনি একটা বই লেখেন, গান্ধী অ্যান্ড অ্যানার্কি বলে। এবং সেই বইটার মধ্যে তিনি জেনারেল ডায়ারেরও নিন্দা করেছিলেন, এবং মেনলি নিন্দা করেছিলেন মাইকেল ও ডায়ারের, যে মানে জেনারেল ডায়ারকে অর্ডারটা দিয়েছিল। তো তার প্রচন্ড নিন্দা করেছিলেন। এবং সেই জন্য মাইকেল ও ডায়ার তখন ইংল্যান্ডে ছিল, তো সে ওখানে ওনার ওপর আর কি মানহানির একটা মামলা করে, যে আপনি আমাকে আপনার বইয়ের মধ্যে মেনশন করে ওই চ্যাপ্টারটাকে আপনাকে সরিয়ে দিতে হবে বই থেকে, এরকম ভাবে করে। তো সেখানে শ্রী শঙ্কর নারায়ণ রাজি হয় না যে আমি চ্যাপ্টার সরাবো না বই থেকে। তো উনি লন্ডন যান, লন্ডনে এই কেসটা লড়েন। এই কেসটা চলেছিল, অনেকদিন ধরে চলেছিল, এবং সেখানে শঙ্কর নারায়ণ কিন্তু হেরে যান। ইয়েস, উনি কিন্তু হেরে যান, এবং তারপরে ওনাকে ফাইন দিতে হয়। মানে হয় না যে আপনি যদি মানহানির মানে মামলা করেন, তো আপনাকে তো আপনি টাকাও ওখানে ক্লেম করছেন, তো সেই টাকাটা ওনাকে দিতে হয়, ফাইনটা দিতে হয়। তো এইটা ছিল অ্যাকচুয়াল ঘটনাটা আর কি। এবার সেটাকে এই ছবির মধ্যে মানে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে উনি ওইটার পার্ট ছিলেন, উনি প্রথমে ব্রিটিশদেরকে সার্ভিস করতে, তারপরে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছেন, এবং উনি জেনারেল ডায়ারকে ডাইরেক্টলি কনফ্রন্ট করছেন কোর্টের মধ্যে। কেসটা চলছে পাঞ্জাবের মধ্যে, উনি সবাইকে আর কি মাইকেল ও ডায়ারের সাথে ডাইরেক্টলি কনফ্রন্টেশন দেখায়নি, জেনারেল ডায়ারের সাথে দেখিয়েছে। এবং সেখানে ওকে এক্সপোজ করছে পুরো জিনিসটাকে। তারপরে ওকে ওখানে হেরে যাচ্ছে যখন ও একটা মিডিয়ার সামনে গিয়ে, যেখানে বার কাউন্সিলের সামনে গিয়ে, সেখানে গিয়ে ও সবার সামনে আর কি জিনিসটা বলছে, এবং লাস্টে স্পিচ টিচ দিচ্ছে। তো যেভাবে ড্রামাটাইজ করা হয়েছে আর কি। তো এইটা আর কি রিল এবং রিয়েলের মধ্যে তফাৎটা, যেটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা এটা চাইলে পড়ে দেখে নিতে পারেন, ইন্টারনেটে পুরো জিনিসটাই রয়েছে। এবার দেখুন, যেটা ঘটনাটা এক্স্যাক্টলি ঘটেছিল সেটা কিন্তু লেস সিনেম্যাটিক। সিনেমাতে যেটা দেখিয়েছে সেটা অনেক বেশি সিনেম্যাটিক, এটা আমি একদম 100% এগ্রি করছি, কোনো এতে প্রবলেমই নেই। আমি এটা এগ্রি করি, এটা ছাওয়াতেও আমি এগ্রি করেছিলাম, এখানেও এগ্রি করছি। এতে কোনো, এটার যে ডিরেক্টর যে করেছে, ডিরেক্টর নিজে একটা ইন্টারভিউতেও বলেছে যে এই যদি ন্যারেটিভ স্টাইলটা না নিত, আপনি একটা হিরোইক ভাবে প্রেজেন্ট করতে পারবেন না, সিনেম্যাটিক ভাবে জিনিসটা দেখাতে পারবেন না, এবং প্রচুর মানুষের কাছে এই গল্পটা যে আপনি পৌঁছে দিতে চাইছেন সেটাও আপনি পারবেন না। সব এগ্রি করি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ছবিটাকে প্রমোট কিভাবে করেছেন। আপনি ছবিটাকে প্রমোট করেছেন, আপনি বলেছেন বেসড অন রিয়েল ইনসিডেন্টস। ঠিক আছে, আপনার তাহলে এই জিনিসটা মানে যখন আপনি মানে প্রমোট করেছেন ছবিটাকে, তখন আপনার পরিষ্কার করে লিখে দেওয়া উচিত ছিল যে আপনি এটা মানে আপনি একটা মানে ফিকশনাল টেল এটার উপর প্রেজেন্ট করছেন, আপনি ফিকশনালাইজ করেছেন এই জিনিসটা, আপনি কেন সেটা আগে থেকে বলে দেননি, যেটা একটা হিস্টোরিক্যাল ফিকশন। আপনি তখন বলেছেন বেসড অন রিয়েল ইনসিডেন্ট, আপনি তো বলে দেননি। এবার কি হচ্ছে, তো লোকে সমালোচনা করছে, অনেকের বক্তব্য হচ্ছে, অনেকে দেখবেন এরকম যখনই কোনো ছবি আসে, মানে সর্দার উধাম যেটা অতটা অথেন্টিক, তখনও দেখবেন আমাদের বাংলার একজন পরিচালক সে ফেসবুকে পোস্ট লিখেছিল, হ্যাজ লিখেছিল, ঠিক আছে, তার মধ্যে আর কি ভুল চুক বার করেছিল, যেগুলো আর কি ফিকশনালাইজ করা হয়েছিল যে পার্টস গুলো। সর্দার উধাম এর কেসারি চ্যাপ্টার 2 এর থেকে অনেক বেশি অথেন্টিক ছবি। যাই হোক, এবার কথা হচ্ছে কি, তো অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে ক্রিটিকরা ক্রিটিসাইজ করেছে, অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখেছে, তো এই ধরনের হয়েছে। এবার সেটা মানুষ করবেই, একটা ছবি নিয়ে তো সব রকমের মতামতই এক্সিস্ট করবে, কেউ ফরে বলবে, কেউ বিরুদ্ধে বলবে। এবার আমার কথা হচ্ছে যে ক্রিয়েটার সোমেন মিশ্রা বলে একজন আছে, যিনি ধর্মা প্রোডাকশনে কাজ করেন, তিনি টুইট করছেন, তিনি বলছেন যে যারা এটা বোঝেনি,
যারা কেসারি চ্যাপ্টার 2 কে খারাপ বলছে, যাদের পছন্দ হচ্ছে না, তারা অশিক্ষিত, এরকম একটা স্টেটমেন্ট উনি করেছেন টুইটারে। এবার আমার বক্তব্য হচ্ছে এরকম স্টেটমেন্ট করার কি আছে? প্রথম কথা হচ্ছে যে এই রিল এবং রিয়েলের যে ডিফারেন্সটা, যেটা ফিকশনালাইজ করা হয়েছে আর যেটা অ্যাকচুয়াল হিস্ট্রি, সেটা ডিফারেন্স করছে। সে তার মানে হিস্ট্রিটা পড়েছে, তাহলে সে অশিক্ষিত হচ্ছে কি করে? প্রথম কথা, তুমি ছবিটাকে প্রমোট করবার সময় বলে দাওনি কেন এটা হিস্টোরিক্যাল ফিকশন, তাহলে দোষটা তোমার। তুমি যে কোনো লোককে অশিক্ষিত বলা, তোমাকে এটা কে মানে দিয়েছে, মানে তোমাকে এই রাইটটা দিয়েছে, অধিকারটা দিয়েছে যে তুমি যে কোনো লোককে অশিক্ষিত বলে দেবে। এবার যদি হিস্টোরিক্যাল ফিকশন অ্যাপ্রোচে গেছে, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি বলি যে যারা সিনেম্যাটিক, যাদের সেন্স আছে, যারা প্রচুর সিনেমা দেখেছে, এরকম হিস্টোরিক্যাল ফিকশন ছবি আমি যদি বিদেশেরই তুলে নিই, সেই তুলনায় কেসারি চ্যাপ্টার 2 হয়তো পাথটা ওইটাই নিয়েছে, কিন্তু যে ফাইনাল এক্সিকিউশনে যে প্রোডাক্টটা এসেছে সেটার মধ্যে হাজারটা খামতি আছে, এবং সেটা যদি কেউ পয়েন্ট আউট করে দিচ্ছে ছবিটার মধ্যে, তাহলেই সে অশিক্ষিত হয়ে যাচ্ছে। আমার তো কথা হচ্ছে এটা। হ্যাঁ, ছবিটা হয়তো অনেক লোকের জন্য ওয়ার্ক করছে, অনেক লোকের ইমোশনটা ভালো লাগছে, ওয়ার্ক করছে, তাদের জন্য ভালো। অক্ষয় কুমার পারফরমেন্স খুব সিনসিয়ার দিয়েছে, সেটা ভালো কথা। যাদের ভালো লাগছে সেটাও যেরকম ঠিক আছে, যেরকম যাদের খারাপ লাগছে সেটাকেও তো তোমাকে রেসপেক্ট জানাতে হবে। তুমি তো বলে দিতে পারো না যাদের খারাপ লাগছে তারা অশিক্ষিত। তারা হয়তো ওটার থেকে বেটার সিনেমাটিক এক্সপিরিয়েন্স তার করা আছে, তার সিনেমার টেস্ট আরো ওটার থেকে বেটার। যে কেসারি চ্যাপ্টার 2 যে পিচে বা যে ওয়েতে যে ন্যারেটিভ ডিভাইসেস গুলো ব্যবহার করছে, যে স্ক্রিন প্লে টেকনিক্স গুলো ব্যবহার করছে, তার থেকে বেটার, তার থেকে ইভলভ সিনেমা দেখেছে বলে হয়তো তার কেসারি চ্যাপ্টার 2 ভালো লাগছে না, এটাও তো হতে পারে। কারণ আপনি যখন ভালো সিনেমা দেখতে দেখতে আপনার মাইন্ডটা এমন একটা জায়গায় সেট হয়ে যায়, আপনি তখন খারাপ ছবি, মানে আপনি একটা বেসিক ছবি, অ্যাভারেজ ছবি দেখলে তখন আপনার ভালো লাগবে না। তো কেসারি চ্যাপ্টার 2 এর মধ্যে কিন্তু ফ্ল প্রচুর রয়েছে, সেটা কোর্ট প্রসিডিংস এর মধ্যে হোক, সেটা মানে একটা ইমোশনকে বিল্ড আপ করার ক্ষেত্রে হোক। এই যে অক্ষয় কুমারের ট্রান্সফরমেশনটা, এটা খুব গ্র্যাজুয়ালি র্যাপিডলি হয়ে যায়, ঠিক আছে? এটা হিস্টোরিক্যাল ইনঅ্যাকুরেসির কথা বলছি না, এটা সিনেম্যাটিক ইনক্যাপাবিলিটির কথা ডিরেক্টরের। যে ডিরেক্টর একটা ইভেন্ট ঝট করে একটা লোকের মধ্যে ট্রান্সফরমেশন এনে দিল, যে এত বছর ধরে কাজ করছে, তার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা কি হচ্ছে, কি ফিল করছে, সেটা আমরা ফিল করতে পারছি না। সেখানেই আপনি ডিরেক্টোরিয়াল ক্যাপাবিলিটির কথা যদি আমরা কম্পেয়ার করি, যদি আপনি দেখেন সুজিত সরকার, সে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারটা কতটা ইম্প্যাক্টফুল, তার যে সেটার যে ভাইলেন্সটা কতটা ভিসারাল, সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল সর্দার উধাম ছবির মধ্যে, ওই 45 মিনিটের সিকোয়েন্সটার মধ্যে। সেটা কেসারি চ্যাপ্টার 2 করতে পারেনি। এটা হচ্ছে ডিরেক্টোরিয়াল ইনক্যাপাবিলিটি। এটা আপনাকে, আপনি কোন পাথটা নিয়েছেন সেটার জন্য ক্রিটিসাইজ করা হচ্ছে না, আপনার ডিরেক্টোরিয়াল ইনক্যাপাবিলিটি, আপনার স্টোরি টেলিং, আপনার মাধবন যে যাকে আপনি কাইন্ড অফ একটা অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করছেন কিছুক্ষণ, তার ক্যারেক্টারটা ওয়েল রাউন্ডেড নয়, ঠিক আছে? অর্ধেক প্লট পয়েন্ট, মানে যে ইনভেস্টিগেশন হচ্ছে বা যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো সার্ফেস লেভেলে হয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু একটা ক্লাইম্যাক্সে পৌঁছাতে হবে বলে। তো সেইখানে আপনার ডিরেক্টোরিয়াল বা রাইটিং ইনক্যাপাবিলিটির কথা বলা হচ্ছে। তো সেটা যদি কেউ চিহ্নিত করে দেয়, তাহলেই সে অশিক্ষিত হয়ে যাবে। এই যে মাইন্ডসেটটা না, এটা একটা এলিট মাইন্ডসেট থেকে আসে, যে আমি একটা দারুণ কন্টেন্ট প্রডিউস করেছি, তার মানে আমি যে বুঝতে পারছি না সে অশিক্ষিত। এটা মানে একদম ভুল মাইন্ডসেট, ঠিক আছে? অনেকের ভালো লাগছে তো। আচ্ছা, কেসারি চ্যাপ্টার 2 প্রথম কথা হচ্ছে 30 কোটি টাকার মতো প্রথম উইকেন্ডে ব্যবসা করেছে, মানডেও একটা হোল্ড দেখাতে পেরেছে, 4 কোটি 4.5 কোটি টাকার মতো ব্যবসা করেছে। এবার নর্মাল টাইম হলে, আজ থেকে ধরে নিন 2012-13 সালে যদি আমরা দাঁড়িয়ে আছি, সেই সময় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, এই যে একটা বিজনেস হলো 35 কোটি টাকা ফার্স্ট উইকেন্ডে, বা আমি ধরে নিলাম মানডে মিলিয়ে আর কি 34-35 কোটি টাকা ব্যবসা হলো, এটাকে ভালো ব্যবসাই বলা হতো। কিন্তু এখন এটাকে খারাপ ব্যবসা কেন ধরা হচ্ছে, বা বলা হচ্ছে যে না পারফর্ম করতে পারছে না, এইসব কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। এই কর্পোরেটরা আসার জন্য হিরোদের প্রাইস বেড়ে গেছে, ছবির প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। এইগুলো বেড়ে যাওয়ার জন্য একটা 3 দিনে 30 কোটি টাকা ব্যবসা করছে, সেটাও তো বলা হচ্ছে ফ্লপ। মানে 100 কোটি না করলে সব ছবি ফ্লপ। এই যে ডিপ্লোম্যাট ছবিটা এলো, কোনো সেইভাবে প্রমোশন ইত্যাদি কিছু হয়নি, ঠিক আছে? কিন্তু স্টিল ডিপ্লোম্যাট কিন্তু পুরোটাই ওয়ার্ড অফ মাউথের বেসিসে একটা ডিসেন্ট কালেকশন কিন্তু করতে পেরেছিল। আগেকার যদি সময় হতো 2009, 10, 11, 12, ওই সময় 14 অব্দি আমি বলছি, যদি সময় হতো, ডিপ্লোম্যাটকে একটা ডিসেন্ট বা অ্যাভারেজ গ্রসার বলা হতো। কিন্তু এখন ডিপ্লোম্যাটকে ফ্লপ বলা হবে, বিকজ ওর যে কস্ট অফ প্রোডাকশন, জন আব্রাহামের যে ফিজ, এইসব সবকিছু মিলিয়ে, বা অন্টারাজ কস্ট ইত্যাদি, যেগুলোর ব্যাপারে বহু লোকে কথা বলেছে, এগুলোর জন্য প্রাইসটা এত বেশি শুট আপ হয়ে গেছে যে ছবিটা বানাতে যে কস্টিংটা হয়েছে সেই তুলনায় বক্স অফিসটা কিছু হচ্ছে না। বোঝাতে পারছি তো? এইটাই হয়ে গেছে প্রবলেম। তো আপনারা আপনাদের প্রবলেমগুলো আগে সর্ট আউট করুন, তাহলে ছবি অটোমেটিক্যালি হিট ট্যাগ পাবে। যদি আপনি কন্ট্রোল রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে বানাতে পারেন, স্টারদেরকে ফিস দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, তারা ওপেনিং দিতে পারে না। নিজেদের যে বলিউডের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ না করে, সিনেমার বানানোর জিনিস সেটাকে ইমপ্রুভ না করে, রাদার অডিয়েন্সকে বলছে অশিক্ষিত। এটাই হয়ে গেছে প্রবলেম, ঠিক আছে? ধর্মা প্রোডাকশন এই গুড নিউজের পার্ট 2 যেটা বানালো, কি যেন ব্যাড নিউজ, ওগুলো তো জঘন্য স্ক্রিন প্লে ছিল, মানে রিলসের মতো বেরোচ্ছে আর কি, পুরো জিনিসটা ডেভেলপ করতে পারেনি। তো আপনাদের প্রচুর ফ্ল আছে, সেগুলো আগে তাকান, তারপর লোকেদেরকে অশিক্ষিত বলবেন। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।